যে লোকটা প্রথমে আসলো এবং ডিজির পিছনে যখন স্থান নিল সে কিন্তু ফায়ার করে নাই, কিন্তু উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার যতদূর মনে হয় ওই দিনকে মোর দেন 3000 প্লাস হচ্ছিল সমস্ত ট্রুপস অ্যান্ড জেসিওরা ছিল। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে দেখলাম সারা উঠে গেল, কিন্তু ফায়ার হয়নি কিন্তু। বাট কেন তারা উঠে গেল আমার কাছে খুব আশ্চর্য লাগলো, এবং এরা এত স্মুথলি ওখান থেকে চলে গেল যে আমরা যে কয়েকজন অফিসার ছিলাম জাস্ট ওই ঘরের মধ্যে একা পড়ে গেলাম, আর কেউ নাই, সব সৈনিক এবং জেসিওরা চলে গেল। পরিকল্পিত একটা ঘটনা। ওই ক্লিপ থেকে যে ছেলেটা ফায়ার করছিল আমার সামনে, ওখান থেকে 3টা ক্লিপ দিল, একটা ক্লিপ নিচে পড়ে গেল। তখনই ওই পিক আপ থেকে 2টা ছেলে লাফ দিয়ে বেরোলো এসএমজি সহ। ওই ছেলেটা আগে থেকে যেখান থেকে ফায়ার করছিল তার পাশ থেকে তারা আবার এই দরবার হলকে টার্গেট করে এদিকে ফায়ার করা শুরু করলো। দরবার হলের স্টেজের পর্দার আড়ালে উত্তর দিকের উইংয়ে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান যাদেরকে আশ্রয় নিতে দেখেছিলেন তারা হলেন ডিজি, ডিডিজি, ডিওটি, কর্নেল মশিউর, কর্নেল এমদাদ, কর্নেল জাহিদ, তিনি নিজে, লেফটেন্যান্ট কর্নেল এনশাদ, লেফটেন্যান্ট কর্নেল আজম, মেজর খালিদ, মেজর সালে, এডিসি ক্যাপ্টেন তানভীর, ডিএডি ফসিউদ্দিন, সাথে এনএসএও আরপিজেসিও। সূত্র সাক্ষী নাম্বার 55, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ কামরুজ্জামান। একসময় উত্তর দিকের উইংয়ে যারা ছিলেন তারা দেখলেন দক্ষিণ দিকের উইংয়ে আশ্রয় নেওয়া অফিসাররা এক এক করে হাত উপরে তুলে পর্দার বাইরে যাচ্ছেন। ডিওটি কর্নেল আনিস তখন ডিজি মহোদয়কে বলেন, স্যার ওই দিকে অবস্থান নেওয়া সকল অফিসার সারেন্ডার করেছে, আমাদের জন্য কি অর্ডার। ডিজি কি বললেন তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান ভালোভাবে শুনতে পাননি। তখন বিদ্রোহীরা মেগাফোনে বলছিল ভেতরে কেউ থাকলে বাইরে বের হয়ে আসেন। সেই সাথে স্টেজের দিকে প্রচণ্ড গুলিবর্ষণ হচ্ছিল। হঠাৎ একজন সৈনিক মুখে কাপড় বাঁধা অস্ত্র হাতে পর্দা সরিয়ে স্টেজে ঢুকলো এবং চিৎকার করে বলল, ভিতরে কেউ আছে। সাথে সাথে অফিসারদের দিকে তাকিয়ে 2 রাউন্ড ফায়ার করলো। সে সময় গুলি অফিসারদের গায়ে লাগেনি, উপরে লেগেছিল। তখন ভিতর থেকে কেউ বলে উঠল, এই ফায়ার করো না। তখন সেই সৈনিকটি বলল, সবাই বাইরে বের হন। ওই সময় যারা ওখানে ছিল এক এক করে স্টেজের পর্দা সরিয়ে বাইরে বের হন। বের হয়ে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান দরবার হলে কোনো ডেড বডি দেখতে পাননি। স্টেজের বর্ধিত অংশের সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আরেকজন সৈনিক চিৎকার করে বলল, মোবাইল সহ তোদের কাছে যা যা আছে আমাদের দিয়ে দে। সবার মোবাইল নিয়ে নিলেও কেমন করে যেন লেফটেন্যান্ট কর্নেল এনশাদ মোবাইল দেননি, তা লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান খেয়াল করেননি। অফিসাররা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে স্টেজের সামনে অনেকটা গোল করে দাঁড়ান। একজন সৈনিক চিৎকার করে গালি দিয়ে বলে, বাচ্চারা সারা জীবন আমাদের সিঙ্গেল লাইনে দাঁড় করিয়ে হাঁটিয়েছিস, এখন নিজেরা গোল করে দাঁড়িয়েছিস। হুঙ্কার দিয়ে বলে, সবাই সিঙ্গেল লাইনে দাঁড়া। সিঙ্গেল লাইনে দাঁড়ানোর সময় ডিজি প্রথমেই দাঁড়ান, তারপর কিছুটা সিনিয়রিটি মেনে সবাই লাইনে দাঁড়ায়। তখন দরবার হলের ভেতরে অনেক সৈনিক ছিল, সকলের হাতেই অস্ত্র এবং সবার মুখ কাপড়ে বাঁধা ছিল। সৈনিকদের মধ্যে একজন বলে উঠল, হাত উপর এবং সামনে অ্যাডভান্স। অফিসারদেরকে দরবার হলের ডান পাশে অর্থাৎ উত্তর দিক ঘেঁষে পশ্চিম দিকে যেতে নির্দেশ দেয়। অফিসাররা সিঙ্গেল লাইনে হাঁটেন। অস্ত্রধারীরা পেছন থেকে নির্দেশ দিচ্ছিল, সামনে বা পাশে কেউ হাঁটছিল না। একটু হেঁটে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান লাইনের সামনের দিকে তাকিয়ে দেখেন যে ডিজি দরবার হল থেকে বাইরে পা দেওয়ার সাথে সাথে 4 জন সৈনিক ডিজির সামনে লাফ দিয়ে এসে দাঁড়ায়। সকলের মুখে কাপড়, মাথায় হলুদ রঙের হেলমেট, খুব সম্ভবত এগুলো গলফ ক্লাবে ব্যবহৃত হেলমেট। 4 জনই প্রথমে ডিজিকে লক্ষ্য করে গুলি করে। ডিজির সাথে সাথে ডান দিকে হেলে মাটিতে পড়ে যান। তখন সময় আনুমানিক 10টা 30। অফিসাররা ডিজিকে ধরার জন্য সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে সৈনিকরা চিৎকার করে বলে, কেউ সামনে আসবে না। তখন সামনে থেকে আরও 7-8 জন সৈনিক এসে অফিসারদের দিকে ফায়ার শুরু করে।
এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। এদিকে সিপাহী সেলিমের ভাষ্যমতে সে ডিজি সহ 10-12 জন অফিসারকে বের করে নিয়ে আসে। সে যখন ডিজি সহ বাকিদের নিয়ে উত্তর পশ্চিম গেট দিয়ে বের হয়, তার আগেই 5 নম্বর গেট দিয়ে অ্যাশ কালারের একটি বেসামরিক পিকআপ প্রবেশ করে। পিকআপে 5-6 জন ব্যক্তি বিডিআরের ইউনিফর্ম পরা ছিল এবং তাদের হাতে অস্ত্র ছিল। তারা পিকআপে বসা অবস্থাতেই ডিজি এবং অন্যান্য অফিসারদেরকে লক্ষ্য করে ব্রাস্ট ফায়ার করে। ডিজি সহ সব অফিসার গুলি খেয়ে পড়ে যান। সিপাহী সেলিমের গায়ে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। তার বুলেট প্রুফ জ্যাকেটে গুলি লেগে সেটি প্রতিফলিত হয়ে তার হ্যান্ড মাইকে লাগে। কোনো একটি গুলি কোথাও প্রতিফলিত হয়ে সিপাহী সেলিমের পিঠে লাগে এবং সে আহত হয়। সিপাহী সেলিম পাল্টা গুলি ছুড়ে, কিন্তু তা ব্ল্যাঙ্ক অ্যামুনেশন হওয়ায় কারো গায়ে লাগেনি। এরপর সে গড়িয়ে গড়িয়ে পাশের দরজা দিয়ে বেরিয়ে রাস্তায় যায় এবং সেখানে অস্ত্রধারীদের দেখতে পায়। তাদের মুখ বাঁধা থাকলেও তাদের চুল সিভিলিয়ানদের মতো লম্বা। তাদের চুল বিডিআরের কাটিং না এবং তারা হিন্দিতে কথা বলছিল। সেখানে প্রায় 8 থেকে 10 জন অস্ত্রধারী ব্যক্তি ছিল। এসব তথ্যের সূত্র কয়েদি সাক্ষী নম্বর 14 সিপাহী মোহাম্মদ সেলিম রেজা। অন্যদিকে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বুঝতে পারেন যে তার পেটের ডান দিকে কি জানি লেগেছে। সরাসরি গুলি নাকি কোনো দেয়াল বা অন্য কিছুতে ধাক্কা লেগে গুলি রিকোসেট হয়ে গায়ে লেগেছিল তা বুঝতে পারেননি তিনি। তবে অনুভব করলেন পেটের ভেতরে যায়নি, টাচ করে চলে গিয়েছে। তিনি সাথে সাথে মাটিতে শুয়ে পড়েন। শোয়ার সাথে সাথে খেয়াল করলেন খুব কাছে ডান দিকে টয়লেট বা ওয়াশরুমের দরজা খোলা। তিনি সাথে সাথে ক্রলিং করে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়েন। ভিতরের ডান দিকে ইউরিনালের দেয়াল ঘেঁষে বসে পড়েন তিনি। তখন সময় আনুমানিক সকাল 11টা বা তার বেশি। ওখানে বসে তিনি শুধু ফায়ারের শব্দ শুনছিলেন। তখন দরবার হলের বাইরে ও ভিতরে বেশ কিছু সৈনিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। কেউ চিৎকার করে বলছিল ডিজি শেষ। টয়লেটের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তারা বিস্ত্রী ভাষায় ডিজি এবং সেনা অফিসারদের গালাগালি করছিল। 10 মিনিট পর ওই জায়গায় ফায়ার বন্ধ হয়ে যায়। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের কানে আসে মাগো, আল্লাহ গো, বাঁচাও এ ধরনের গোঙানির শব্দ। এরপর তার মনে হয় আবার সৈনিকরা এসে দরবার হলের ভিতরে অনবরত ফায়ার করছে। তখন ভেতর এবং বাইরে বিদ্রোহী সকলেই উল্লাস করছিল। সূত্র নম্বর 55 লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান। দরবার হলে উপস্থিত ছিলেন বিডিআর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম সিদ্দিকুর রহমান। তিনি তার স্ত্রীকে দরবার হলের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ডিজি যখন ফোনে সাহায্য চাচ্ছিলেন এরকম সময় উত্তর দিক থেকে একটি গাড়ি বা পিকআপ এসে দরবার হলের পশ্চিম গেটে দাঁড়ায়। ওই গাড়ি থেকে প্রচুর সৈনিক অস্ত্রসহ নামে। এইসব সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে সিদ্দিকুর রহমান শুনেছেন। তারা অন্যান্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিল। এছাড়াও তিনি বাংলাতেও সৈনিকদের অফিসারদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করতে শুনেছেন। সিদ্দিকুর রহমান তার স্ত্রীকে পরবর্তীতে বলেছেন যে ওই সৈনিকদের পোশাকেও অস্বাভাবিকতা ছিল। তিনি বলেছেন যে এগুলো দেখলে মনে হবে বিডিআরের পোশাক, কিন্তু এগুলো আসলে বিডিআরের ছাপা না। সিদ্দিকুর রহমান যখন দরবার হল থেকে এগুলো দেখছিলেন তখন 2 জন সৈনিক তাকে ডাক দিয়ে অফিসারদের থেকে আলাদা করে। এরপর অস্ত্রের মুখে 2 হাত উঁচু করিয়ে তাকে পায়ে হাঁটিয়ে বাসায় দিয়ে আসে। বাসায় ফেরার পর সিদ্দিকুর রহমান একদম ভেঙে পড়েন। তিনি এই বিষয়গুলো তার স্ত্রীকে বলেন। ইমাম সিদ্দিকুর রহমান তখন বারবার বলছিলেন, এখন আমি বুঝতে পারছি কেন তারা মসজিদে বৈঠক করেছে। আমি মসজিদে দুনিয়াবি কথা বলা একদম পছন্দ করতাম না, কিন্তু আমাকে বের করে দিয়ে তারা কথা বলতো। এখন বুঝতে পারছি কেন তারা এসব করত। সূত্র বিডিআর সাক্ষী নম্বর 3 মৌলানা সিদ্দিকুর রহমানের স্ত্রী কামরুন নাহার শিরিন। আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর মানে পান খায় আর পাগলের মতো করতেছে যে এই সব কাহিনীর জন্য হয়েছে,
এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। দরবার হলের দক্ষিণ পূর্ব কোণে টয়লেট এলাকায় যারা লুকিয়েছিলেন তারা 10টা 30 থেকে 11টা পর্যন্ত পুরো সময়টা দরবার হলে প্রচুর গোলাগুলি ও গোঙানির শব্দ পেয়েছেন। সূত্র সাক্ষী নম্বর 92, মেজর সৈয়দ মনিরুল আলম। টয়লেটের বেসিনের নিচে আশ্রয় নিয়েছিলেন মেজর মনির। মেজর মাকসুম আরও ভেতরের দিকে বেসিনের নিচে আশ্রয় নেন। মেজর মাকসুম ও মেজর মনির বাথরুমে তাদের সামনে বসে থাকা ধর্মীয় শিক্ষককে বলেন যে বিদ্রোহীরা যদি এদিকে আসে তাহলে উনি যেন তাদের চলে যাবার জন্য অনুরোধ করেন। সূত্র সাক্ষী নম্বর 92, মেজর সৈয়দ মনিরুল আলম। বেলা 11টার দিকে একটি টয়লেটের ভিতর থেকে মেজর ইকবাল হাসান এবং কর্নেল আফতাবুল ইসলাম পেছনের ভেন্টিলেটর দিয়ে বাইরে বের হন। সেই জায়গাটা ফোকরযুক্ত দেয়াল ঘেরা একটি স্থান, যেখানে রান্নার বড় বড় ডেকচি থরে থরে সাজানো ছিল। একই সময়ে অপর আরেকটি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে আরও 4 জন লাফিয়ে ডেকচি রাখার স্থানে আশ্রয় নেন। তারা হলেন কর্নেল রেজা, কর্নেল আরিফিন, আরেকজন কর্নেল যার নাম জানা যায়নি, এবং লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 43, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইকবাল হাসান। আনুমানিক 11:08 থেকে 11:10 দিকে সম্ভবত 2 জন সৈনিক মেজর মনির এবং মেজর মাকসুমের অবস্থান থেকে 10-12 গজ দূরে এসে দাঁড়ায়। রিলিজিয়াস টিচার বা আরটি সাহেবকে দেখে এক বিদ্রোহী বলে, হুজুর আপনি এখানে কেন? বেরিয়ে যান, না হলে গুলি করব। তারা আরও জিজ্ঞাসা করে এখানে কোনো অফিসার আছে কিনা। আরটি সাহেব কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যান। একজন সৈনিক মেজর মাকসুমের পা দেখে ফেলে বলে ওঠে, একটা বাচ্চা এখানে আছে। তারপর বার্স্ট ফায়ার শুরু করে সামনের টয়লেটের দেয়ালে। এ সময় মেজর মাকসুম মেজর মুনিরের দিকে মুখ করে, অর্থাৎ অর্ধ শোয়া অবস্থায় ছিলেন। তার গায়ে পেছনের দিকে সম্ভবত কয়েকটি গুলি লাগে। মেজর মাকসুম বলেন, আমার গায়ে গুলি লেগেছে, তোমরা আর ফায়ার করো না, আমাকে একটু হাসপাতালে নিয়ে যাও। তারা এবার মেজর মাকসুমকে লক্ষ্য করে পুনরায় বার্স্ট ফায়ার করেন। এ সময় কিছুটা আড়ালে থাকা মেজর মনির ভাঙ্গা কাঁচের টুকরা দিয়ে নিজের কপালের নিচে কেটে ফেলেন, মৃত সাজার ভান করেন। মেজর মাকসুমের শরীর থেকে রক্তের ধারা পাশে এলে সেই রক্ত নিয়েও মুখের ডান পাশে মেখে মৃত সেজে শুয়ে থাকেন। এরপর বিদ্রোহীরা বাচ্চারা মরেছে বলে চলে যায়। মেজর মনির কয়েক মিনিট মৃতের ভান করে পড়ে থাকেন। দরবার হলের দিক হতে কোনো সাড়া শব্দ না পেয়ে উঠে সামনের বাথরুমের দরজা জোরে ধাক্কা দেন হাত দিয়ে। এতেও না খুললে সজোরে লাথি মেরে খুলে ফেলেন। বাথরুমের মধ্যে যারা লুকিয়েছিলেন তারা ইতোমধ্যে পিছনের জানলা খুলে পালিয়ে গেছেন। মেজর মনিরও একই কায়দায় পেছনে নেমে পড়েন। সে সময় পড়ে থাকা পাতিলের পাশেই একজনকে লুকিয়ে থাকতে দেখেন তিনি, কিন্তু সেখানে লুকানো নিরাপদ মনে না হয় একটু সামনে এগিয়ে একটি ড্রেন পান, যার উপর অনেক কাঠের তক্তা থরে থরে সাজানো ছিল। তিনি তৎক্ষণাৎ একপাশ হয়ে ড্রেনের ভিতরে ঢুকে পড়েন, কিন্তু যথেষ্ট আড়াল নেই মনে হয় একটু পরেই নিজেকে ঢাকার জন্য ড্রেন হতে বের হয়ে ড্রেনের পাশেই পড়ে থাকা একটি পুরানো রানিং ম্যাট দেখে সেটাকে নিয়ে আবার ড্রেনের ভেতরে ঢুকে পড়েন এবং ম্যাটটি দিয়ে যতদূর সম্ভব নিজেকে আবৃত করে রাখেন তিনি। এসব তথ্যের সূত্র সাক্ষী নম্বর 92, মেজর সৈয়দ মনিরুল আলম। 25 ফেব্রুয়ারি 2009 তারিখ আনুমানিক 12:20 বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল্ট 212 হেলিকপ্টার এর মাধ্যমে বিদ্রোহী বিডিআর সদস্যদের আত্মসমর্পণের জন্য সরকারের তরফ থেকে একটি লিফলেট ছাড়া হয়। সূত্র বিমান বাহিনী সাক্ষী নম্বর 2, উইং কমান্ডার জিয়াউল হাসান। বিমান বাহিনীর ওই লিফলেটের কপিটি তদন্ত রিপোর্টের সংযোজনী 16 নম্বর, যা সেনা তদন্ত আদালতের কার্য বিবরণীতে পাওয়া গেছে বলে তদন্ত কমিশন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের জানাবো 2009 সালের 25 ফেব্রুয়ারি দরবার হল আনুমানিক 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত পিলখানার ভেতরে ঘটা ঘটনাগুলো। জানতে চোখ রাখুন স্বাধীন মিডিয়ায়। সেই সাথে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে নোটিফিকেশন অল অন করে
চ্যানেলটির সদস্যদের কাজে উৎসাহিত করুন। আপনারা ভালো থাকবেন আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।